বাংলা জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভালো ঝড়ে। কি করছিস মা? কিছু না মা, গান শুনছিলাম। বিকেল হয়েছে সেই কখন। চল দুজনে মিলে নাস্তা বানাই, অফিস থেকে তোর বাবা এলে খুব খুশি হবেন। ওকে চলো। মা, হ্যাঁ বল। তোমার সঙ্গে একটা বিষয় আলাপ করতে চাই। বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকদিন ভাবছি, এখনই সমাধান না করলে বেশ ঝামেলা হবে। আমার সঙ্গে তোর ঝামেলা হবে বলিস কি? বেশ তো বল না। আগামী সপ্তাহে, হুম, মানে আর 8 দিন পরে আমি প্রথম কলেজে যাব। আমি প্রবল এক আনন্দ অনুভূতিতে ভাসছি। মানে আমি বড় হয়েছি না মা? নিশ্চয়ই তুই বড় হয়েছিস, যেহেতু তুই কলেজের আঙিনায় পা রাখতে যাচ্ছিস। কিন্তু মা বাবার কাছে সন্তান সবসময় ছোট থাকে, যেমন ছিলাম আমি আমার মা বাবার কাছে। ওটা আবেগের প্রসঙ্গ। আমি বড় হয়েছি যখন তুমি মেনে নিয়েছো, তখন আমি কিন্তু কলেজে একা একা যাব। স্কুলে যেমন যেতে আমার সঙ্গে, ঠিক তেমন করে আমার সঙ্গে তোমার যাওয়া চলবে না। কেন রে মা? আমি সঙ্গে গেলে সমস্যা কি? অনেক সমস্যা, তুমি বুঝবে না। আমি তোর জন্য সমস্যা নকশি? মা, তুমি আমার কথা ভুলভাবে ব্যাখ্যা করছো। তুমি আমার মা, তুমি কেন আমার জন্য সমস্যা হবে? বলছি কলেজে যাওয়া প্রসঙ্গে, আমি একা যাব কলেজে, তুমি আমার সঙ্গে যাবে না, ব্যাস। তুই জানিস না আজকালকার পরিস্থিতি? পথে ঘাটে কত খারাপ মানুষ ওত পেতে থাকে। পথে তো মানুষ বের হবেই, আর সব মানুষ খারাপ হবে কেন? কেউ কেউ খারাপ হতে পারে। সব মানুষ খারাপ হলে দুনিয়া চলতো? আমার এক কথা, যদি তুমি আমার সঙ্গে কলেজে যাও, আমি কলেজেই যাব না, বাসায় বসে থাকবো আর বাসার কাজ করব, কাজের বুয়া হব, ঠিক আছে? নকশি, তোর মাথায় এই ভূত চাপলো কেন রে? ভূতের তুমি দেখেছো কি? আমি বড় হয়েছি, আমার আত্মসম্মান বোধ জন্মেছে। আমার বন্ধুদের সঙ্গে মা বাবারা কলেজে যাবে না, আমি জনে জনে খবর নিয়েছি। সুতরাং তুমিও যাবে না আমার সঙ্গে, ব্যাস। আর কোনো কথা না। চলো রান্নাঘরে, তোমার সঙ্গে রান্না করব আজ। কিন্তু তোর বাবা? আমি আমার বাবাকে বোঝাবো, নো চিন্তা, ডু ফুর্তি। আহা, তুমি রেগে যাচ্ছ কেন রিয়া? নকশিকে বুঝিয়ে বললেই ও বুঝবে। বুঝবে। আদর দিয়ে মাথায় তুলেছ, আর এখন বলছো বুঝালেই বুঝবে? কোনোভাবেই বুঝবে না। হুমকি দিয়ে রেখেছে, আমি ওর সঙ্গে কলেজে গেলে ও কলেজেই যাবে না। তুমি ভেবে দেখেছো আদনান, শহরের পরিস্থিতি কি? যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, নকশি বাসা থেকে বের হয়ে যাবার পর, ওকে নিয়ে ফেরার পর আমি স্বস্তি পাই। রিয়া, আমি বুঝতে পারি তোমার দুশ্চিন্তা। আচ্ছা, ওকে ডাকো, বুঝিয়ে দেখি কি বলে আমার নকশি কাঁথার মাঠ। নকশি, নকশি! আসছি। তুমি নিশ্চয়ই আমার বাপের কাছে আমার বিরুদ্ধে সাতকাহন লাগিয়েছো মা? লাগিয়েছো? বেশ করেছো। এখন বাবা, তুমি বলো কি বলতে চাও? না, মানে আমার কন্যাটা কেমন আছে, কি করছে, এইসব জানতে চাইছি আর কি। আর কয়েকদিন পর আমার কন্যাটা কলেজে যাবে। প্রতিদিন একটু একটু করে বড় হতে হতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল না?
অবাক কাণ্ড, আমি কি মেয়েকে সোহাগ করতে বলেছি? তো কি আমাকে ধরে আমার বাপ মারবে? মা, তুমি আমার আদরের মা, তোমাকে আদর ছাড়া মারবো কেন? কিন্তু তোমার মায়ের দুশ্চিন্তাটাও বোঝার চেষ্টা করো। এইসব দুশ্চিন্তা মায়ের বানানো। বানানো দুশ্চিন্তা নিয়ে তুমি টেনশন করছো কেন বাবা? বানানো দুশ্চিন্তা? শুনলে শুনলে তোমার মেয়ের কথা? আমি ওর জন্য টেনশন করি, সেটা বানানো দুশ্চিন্তা? মা নকশি, আচ্ছা মা, এই বানানো দুশ্চিন্তাটা একটু বুঝিয়ে বলবে? বাবা, আমি সেই ছোটবেলা থেকে মায়ের সঙ্গে স্কুলে আসা যাওয়া করি। স্কুল পার হয়ে এখন কলেজে যাব, মানে আমি বড় হয়েছি। চারপাশের পরিস্থিতি বুঝতে পারি। আমার বন্ধুদের সঙ্গে, বিশেষ করে তমাল আর নাফিসের সঙ্গে আলাপ করেছি। ওরা বলেছে কলেজে একাই যাওয়া আসা করবে, মানে ওদের মা বাবা সন্তানের এইটুকু স্বাধীনতা মেনে নিয়েছে। অথচ আমাকে মা বন্দি করে রাখতে চায়। আমি সঙ্গে গেলে তো স্বাধীনতা নষ্ট হবে। অনেকটা তাই। আমার বন্ধুরা আরো বলল, তুই একটা মুরগি, তোর মা তোকে খাঁচে আটকে রাখতে চায়। এটা কি মেনে নেওয়া যায় বাবা? আর আমি বড় হয়েছি, মা মানতেই চায় না। তুই দেখিসনি তোদের স্কুলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল? মা, সেটা তো ছিল পারিবারিক ঘটনা। পরে জানা গেছে সেই ছেলেটার আপন চাচা নিজের ভাতিজাকে কিডন্যাপ করেছিল, বড় ভাইয়ের জায়গা জমি দখলের ষড়যন্ত্র করে। কিন্তু সবাই ধরা পড়েছে, এখন জেলে আছে। আর তুমি আর বাবা ছাড়া আমার তো কেউ নেই। কে আমাকে কিডন্যাপ করবে? রিয়া, বুঝতে পেরেছি। কে বুঝতে পেরেছো? আমাদের মেয়ে নকশি সত্যি বড় হয়ে গেছে। ওকে আর তোমাকে আমাকে পাহারা দেওয়ার দরকার নেই। ও কলেজে যাক ওর মতো। ও মাই গ্রেট ফাদার, হাউ বিউটিফুল! দেখো কিভাবে মেয়েকে ভালোবাসতে হয়। আমার বাবাকে দেখে শেখো মা জননী। বাবা, থ্যাংক ইউ। আমি যাই। ওকে মা। তুমি ওকে স্বাধীনতা দিলে? হ্যাঁ, দিলাম। মেয়ে বড় হয়েছে, যুগ পাল্টেছে। বেশি আটকালে শেষে বেশি গেড়ায় পড়বে রিয়া। বরং ছেড়ে দাও, ও ঠিকই তোমার আঁচলে থাকবে। আদনান, তুমি ভুলে গেছো। কি ভুললাম? মামুন মাহমুদকে। মামুন মাহমুদটা আবার কি? তাকিয়ে আছো কেন? আরে দূর, সেই কবেকার ঘটনা। পদ্মা মেঘনা যমুনায় এতদিনে গড়িয়েছে কত জল, আর তুমি এখনো আছো কোথাকার কোন মামুন মাহমুদকে নিয়ে। কিন্তু আমার ভয় করে আদনান। এত ভয়ের কি আছে? আমরা ঢাকা শহরে আছি ঠিকই, সেই জিগাতলা ছেড়ে উত্তরায় চলে এসেছি। সব নাম্বার পরিবর্তন করেছি, কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ নেই। আর এত বছরে যখন কিছু হয়নি তখন তবুও আমার ভয় করে আদনান। কিরে, তোর আসতে এত দেরি হলো যে? ফোনও ধরিস না নকশি, ঘটনা কি? আগে গাড়িতে উঠি, পরে বলি। বল, কেন দেরি হলো তোর? কলেজে পৌঁছতে নির্ঘাত দেরি হবে আজ। 2-4-5 মিনিট দেরি হলে কিচ্ছু যায় আসে না। আর প্রথম পিরিয়ড শান্তনু স্যারের, তিনি কিচ্ছু বলবেন না। তুই স্যারের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস কেন? তুই লক্ষ্য করেছিস সাথী? করব না? কলেজে তোর সঙ্গেই তো সারাক্ষণ থাকি। তোর দিকে গরুর মতো বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আরেকজন। কে? উৎপল? হ্যাঁ রে, তোকে খুব পছন্দ করে উৎপল। সাথী দেখ, তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি কলেজে যাই লেখাপড়া করতে। আমার অন্যদিকে তাকানোর সময় নেই। এমনিতে আমার মা আমার উপর ভীষণ ক্ষেপে আছে। আর আমি ইন্টারমিডিয়েট শেষ করে কানাডায় যাব পড়াশোনা করতে। সুতরাং কে আমার দিকে তাকিয়ে থাকলো না থাকলো আমার আপাতত কিচ্ছু যায় আসে না। ওরে বাপরে বাপ, নকশি তুই তো কঠিন মেয়ে, তোকে দেখে বোঝাই যায় না। কঠিন, তরল বা বায়বীয় কিছুই না। আমি বাস্তবতার সঙ্গে চলতে এবং থাকতে পছন্দ করি। ওই দেখ, কি দেখবো? গাড়ি কলেজের সামনে এসেছে আর উৎপলও এসে দাঁড়িয়েছে গেটে, কেবল তোর জন্য। ভালো একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য অপেক্ষা করতেই পারে। হাই সাথী, হাই নকশি, কেমন আছিস তোরা? উৎপল, কেমন আছি পরে বলবো। ক্লাস শুরু হতে 3 মিনিট বাকি। আগে ক্লাসে চল, পরে তোর সঙ্গে কথা হবে। চল।
বসন্ত সখী কখনো আসেনি বুঝি আগে রোদন ভরা এ বসন্ত আরে লোকটা এরকম কেন? ফেসবুকে রিকোয়েস্ট পাঠালো, বয়স্ক মানুষ দেখে গ্রহণ করলাম না। ওমা, লোকটা আমাকে মেসেজ করছে। তোমার মায়ের নাম কি? কেন? আমি আমার মায়ের নাম আপনাকে বলবো কেন? লোকটার নাম মাহমুদ, মাথায় ওয়েস্টার্ন ক্যাপ, কাঁধে ক্যামেরা। আরে বাবা, ফেসবুক জুড়ে দেশ বিদেশের বিচিত্র প্রকৃতির ছবি। কি করছিস রে মা? এই তো মা, দরজায় দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। সেই কখন এসেছিস? খাওয়া দাওয়া তো করলি না। কলেজ ছুটির পর বন্ধুরা মিলে হোটেলে সামান্য খেয়েছিলাম, তাই আর খাইনি। রুমে ঢুকে শুয়ে শুয়ে ফেসবুক দেখছিলাম মা। চল আমার সঙ্গে চল, দুজনে মিলে বিকেলে নাস্তা আর চা তৈরি কর। কিরে ভ্রমরু কুমারী, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমি তো সব সময় ভালো থাকি, কিন্তু নকশি, তুই যতই বলছিস ভালো আছি, আমার চোখ বলছে তুই ভালো নেই। তোকে দেখে মনে হচ্ছে কোথায় তোর একটা তার ছিঁড়ে গেছে। কান্নি খাওয়া ঘুড়ির মতো গোত্তা খাইতেছস। তোরে কইছে আমি খুব ভালো আছি উৎপল। তাছাড়া আগামী মাসে মালদ্বীপে যাচ্ছি আমি, বাবা মা। আশা করি চমৎকার একটা ভ্রমণ হবে। আমি সেই ভ্রমণ নিয়ে আনন্দে বিভোর। আর তুই আর তোর চোখ বলছে আমি ভালো নেই। আমার চোখের এন্টিনায় যা ধরা পড়েছে আমি সেটাই বললাম। তুই ক্লাসে আজকাল একটু হলেও অন্য মনস্ক থাকিস। তোর সমস্যা কি? আমার দিকে তোর এত তীক্ষ্ণ চোখ কেন? নকশি, তুই রেগে যাচ্ছিস কেন? তুই বন্ধু আমার, আমরা একসঙ্গে পড়ছি সেই ক্লাস 1 থেকে, এক স্কুলে পড়ে আবার একই কলেজে পড়ছি। তোর আর আমার মধ্যে সম্পর্কটা তো অন্যরকম। তুই রেগে যাচ্ছিস কেন? সরি উৎপল, সরি। আসলে আমার মনটা ভালো নেই রে। আমি তো সেটাই বলছি রে নকশি, তোর কোথাও কোনো নাট বল্টুতে ঝামেলা হয়েছে। কি ধরনের ঝামেলা আমাকে বলা যাবে? না বলার হলে থাক, ঝামেলা বা সমস্যা তুই তোর মতো সলভ করবি। বস না, বস না কাছে। অত দূরে কেন বসলি? এই তো কাছে বসলাম, এখন বল। একটা জটিল সমস্যায় আছি। কি সমস্যা বল আমাকে। কারো প্রেমে পড়েছিস নাকি? তো সেটা মনে হলো? আজকাল তো এছাড়া কোনো সমস্যাই নেই চারিদিকে, কেবল প্রেমে পড়ার আর প্রেমে না পড়ার সমস্যা। সেই কারণে জিজ্ঞেস করলাম। কিন্তু তুই যে টাইপের মেয়ে, তাতে প্রেম তোকে মানায় না। সাথী তোকে শুধু শুধু জিরা বলে না, তুই হলি সব সালুনের জিরা। তোর সঙ্গে কথা বলাটাই অন্যায়। ঠিক আছে, বলিস না। আবার তো কানের কাছে এসে বলবি কি হয়েছে তোর, বল আমাকে। ঘ্যান ঘ্যান করবি না তুই? নকশি, তুই হচ্ছিস আমার প্রিয় বন্ধু। তোর মন খারাপ দেখলে আমার ভালো লাগে না, তাই ঘ্যান ঘ্যান করি। এখন বল, তোর সমস্যা কি? ফেসবুকে এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তোকে প্রেমের প্রস্তাব দিয়েছে না? এই জন্যে আমি ফেসবুকে বেশিক্ষণ থাকি না, আর সময় কেড়ে নেয় ফেসবুক। ও মাই গড! উৎপল, কথা শেষ হবার আগেই তোর মন্তব্য করার বিশ্রী অভ্যাসটা ছাড়তো। না ছাড়লে তোর বউ তোর সঙ্গে থাকবে না। আমার কথা তো শেষ হয়নি। সরি, বল নকশি। এই যে কান ধরলাম, তোর কথা শেষ হওয়ার পর আমি কথা বলবো। আর বিয়ে করা বউ যাবে কই? কষ্ট করে হলেও থাকবে আমার সঙ্গে, কারণ আমার মতো ভালো জামাই কই পাবে? 100 বার থাকবে। এই তুই বল, আমি ঠিক বলেছি না? ভদ্রলোকের নাম মাহমুদ পিয়ার। হবি দেশ বিদেশে ছবি তোলা। আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও জিতেছে। লোকটা বিদেশি? আরে না না, বাংলাদেশের মানুষ, বাঙালি, বরিশালের পিরোজপুর জেলার মানুষ। দেখতে দারুণ হ্যান্ডসাম। বুঝতে পেরেছি। কি বুঝেছিস? লোকটা যার নাম বলছিস মাহমুদ পিয়ার, সেই লোকটা নয়, তুই লোকটার প্রেমে পড়েছিস রে নকশি। কিভাবে বুঝলি? যে লোকটা যার নাম মাহমুদ পিয়ার, সেই লোকটার যে ডিটেইলস বর্ণনা তুই দিচ্ছিস, সেই বর্ণনা শুনে আমার মনে হচ্ছে তুই লোকটা প্রেমে মজেছিস রে। হয়, আজকাল এরকমই হয়।
তোকে ধরে মাথার চুল কামিয়ে ঘোল ঢেলে কলেজের মধ্যে ক্যাম্পাসের মধ্যে হাঁটানো দরকার। বাহ, আমি কি করলাম? তোর বর্ণনার প্যাটার্ন শুনে আমার যা মনে হলো তাই বললাম, আর সেটাই আমার দোষ। সত্য বলা আজকাল অন্যায় হয়ে যাচ্ছে। তোর সঙ্গে আজ আর কথা বলা হবে না। কেন? আমার হাতে অনেক সময় আছে। তুই বল, তোর সঙ্গে সেই ভদ্রলোকের পুরো ঘটনা শুনেই আমি যাব। সাথী আসছে, ওর সামনে এই বিষয়ে একটাও শব্দ উচ্চারণ করবি না উৎপল। করলে তোকে সত্যি মেরে ফেলবো আমি। কেন মারবি উৎপলকে? বেচারা তোর পথ চেয়ে দাঁড়িয়ে থাকে প্রতিদিন কলেজের গেটে, ক্যাবলাকান্তের মতো। সেটাই একমাত্র অপরাধ। তোর মাথা, এত দেরি হলো আসতে? আর বলিস না, দেলোয়ার স্যারের কাছে ইংরেজি নোট চেয়েছিলাম। নোট এনে রেখেছে আলমারিতে, খুঁজছে তো খুঁজছে, পায় না। বসে থাকতে হলো রুমে। এখন জানালো ভুল করে নোট বাসায় টেবিলের উপর রেখে এসেছে, আগামীকাল নিয়ে আসবে। ভুলটা দেলোয়ার স্যার ইচ্ছে করেই করেছে। মানে সোজা নোট দেয়া নেয়ার মাঝে তোর মতো সুন্দরী ছাত্রীর সঙ্গে একটু সময় কাটালো আর কি। সাথী, সাথী ওরে ধর। উৎপলকে ধরে ওর শরীরের চামড়াজকে তুলে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে রাখ। তাই নাকি? ও আবার হাসছে। সত্যি ধর উৎপল। ধর ধর আমাকে। দেখলি দেখলি, দুষ্টুটা রাস্তা পার হয়ে ওই পারে গিয়েও হাসছে। হাসুক রাস্তার ওই পারে, কিন্তু একটা বিষয় স্বচ্ছ জলের মতো পরিষ্কার আমার কাছে নকশি। কি পরিষ্কার তোর কাছে? তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে আমাদের উৎপল সাহেব। সাথী, এখন আমার কি ইচ্ছে করছে জানিস? আমার ইচ্ছে করছে তোকে ধরে যেভাবে। তুমি খেয়াল করেছো আদনান? না তো, কি বিষয়? ব্যবসা করছো করো, তাই বলে কি সংসারের দিকে, ছেলে মেয়ের দিকে চোখ দেবে না? ওরা কি করছে, কোনো সমস্যা আছে কিনা দেখবে না তুমি? রিয়া, এসব দেখার জন্য তুমি আছো। তুমিই ছেলে মেয়েদের সব কিছু ম্যানেজ করছো। যাই হোক, কি হয়েছে বলো? অফিসের শিপমেন্ট নিয়েও ঝামেলা হচ্ছে আমার রিয়া। বায়ার আর 2 দিনের মধ্যে মাল শিপমেন্ট করতে না পারলে বায়ার অর্ডার ক্যান্সেল করতে পারে, বুঝতে পারছো? এই জন্য দিনরাত সব কিছু বাদ দিয়ে ফ্যাক্টরিতে পড়ে থাকি। আমি বুঝতে পারি সবই, তবুও ছেলে মেয়েদের দিকে দৃষ্টি রাখা দরকার, কারণ তুমি তো বাবা। বুঝলাম তো, এখন আসল খবর বলো। গত কয়েকদিন ধরে নকশি কেমন যেন ঝিম মেরে থাকে। আগে কলেজ থেকে আসলে আমার সঙ্গে গল্প করত, রুমের দরজা খোলাই থাকতো, কখনো বন্ধ করতো না। আর এখন কলেজ থেকে এসেই রুমে ঢুকে দরজাটা না বন্ধ করে দেয়, আমি ডাকলেও সাড়া দেয় না। বলো কি? আগের মতো আমার সঙ্গে আলাপও করে না। খাওয়া দাওয়া করে না? অবাক কাণ্ড, খাওয়া দাওয়ার বিষয়ে কোনো আগ্রহ নেই আগের মতো। কেন এমন হলো আমি জানি না, আমার খুব খারাপ লাগছে। চোখের সামনে মেয়েটার এমন পরিবর্তন হলো কিভাবে, কেন হলো? রিয়া, তুমি দুঃখ করো না। আমি নকশির সঙ্গে আলাপ করে দেখি তুমি যা ভাবছো, যেভাবে ভাবছো সেটা কতটুকু ঠিক। মানে তুমি মনে করছো আমি যা বলছি তাতে ভুল আছে? আমি ভুল বলছি? না রিয়া, আমি ভুলের কোনো প্রসঙ্গই তুলিনি। বলতে চেয়েছি, মানুষ বড় অদ্ভুত প্রাণী। যা সরাসরি চোখে আমরা দেখি, সেই দেখা কি ধ্রুব সত্য মনে করি, কিন্তু দেখার বাইরেও অনেক না দেখা ঘটনা থাকে পরম্পরার সঙ্গে। টোটালটা দেখলে অনেক সময় ভুলটা ভাঙে। কি যে বললে কিছু বুঝলাম না, কিন্তু এটা বুঝলাম, আমার দেখা হয়তো সবটা ঠিক না। ঠিক আছে, মেয়ের সঙ্গে বসো, আলাপ করো, শোনো মেয়ে কি গল্প শোনাই তোমাকে। সেই ভালো। হারুন, জি আপা। গাড়িতে তেল আছে তো? গাড়িতে আপা তেল থাকে না, গাড়ি চলে গ্যাসে। ও তাই তো, মনে ছিল না। বেশ, যাবার সময় গ্যাস ভরে নিও। টাকা দেন। পাম্পে নিও। আপা, জি হারুন, বলো। আমাকে 2 দিনে ছুটি দিতে হবে। কবে যাবে? শুক্রবার আর শনিবার, এই 2 দিন দেশে যাব তো। ও, তোমার তো আবার দেশে বউ আছে। যেও। শুক্র শনিবার 2 দিন তো কলেজ বন্ধ। বেশ, কিছু টাকা নিও। তোমার বউয়ের জন্য শাড়ি কিনে দিও, লাল রঙের ছাপা শাড়ি, বুঝলে?
ড্রাইভার সাহেব, জি স্যার। নকশিকে নিয়ে আসলে? জি স্যার, আমার তো একটাই কাজ, আফারে বাসা থেকে এখানে নিয়ে আসা, আবার বাসায় নিয়ে যাওয়া। ভালোই আছো। দেশে যাও না? যাই তো মাঝে মধ্যে। দেশে আমার বউ আছে আর আমার মা আছে, তাই মাঝে মধ্যে যাই। বিক্রমপুর, মুন্সিগঞ্জ সদর। এবার বউয়ের জন্য লাল শাড়ি কিনে নিব, আর মায়ের জন্য সাদা শাড়ি নিয়ে যাব। আপা বলে দিয়েছেন, আবার টাকাও দিয়েছেন। কিরে ডিমবাজি, তোর মনের আর প্রেমের খবর কি? প্রেমের খবর মানে? ওই যে ভদ্রলোকটা, কি যেন নাম, মাহমুদ পিয়ার, আর যোগাযোগ হয়েছে? হয়েছে। কি বললো তোকে? আমার মোবাইলে রেকর্ড আছে, শোনাচ্ছি তোকে। কি খবর মামুনি, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? মামুনি, আমি সব সময় ভালো থাকি। আরো মজা করে বলি, আমার খারাপ থাকার সময় নেই, সুতরাং ভালো থাকি সব সময়। আচ্ছা মামুনি, একটা প্রশ্ন করতে চাই, করব? জি করুন। আপনার ফেসবুকে দেখলাম আপনার মায়ের নাম মাহমুদা পারভিন রিয়া, কিন্তু আপনার পিতার নাম তো নেই। আপনার পিতা বেঁচে নেই? না না আঙ্কেল, আমার বাবা বেঁচে আছেন। তিনি খুব হ্যান্ডসাম রিয়াং। বুক থেকে বিরাট একটা দুঃখ পাথর নেমে গেল। দুঃখ পাথর কেন? বুঝলেন না মামুনি, ছোটবেলায় আমি বাবাকে হারাই। অনেক কষ্ট করতে হয়েছে জীবনে। পিতা প্রত্যেকের জীবনে বিশাল বটবৃক্ষ। সেই বৃক্ষের ছায়াটা যখন মাথার উপরে থাকে না, কি যে ভয়াবহ কষ্ট আর বেদনা আমি জানি। সেই কারণে আমাকে নিয়ে এত দূর ভেবেছেন আপনি? ভাববো না? আপনি আমার মামুনি যে। আমি বয়সে আপনার কত ছোট, ডাকছেন মামুনি, কিন্তু বলছেন আপনি আপনি। এটা কি ঠিক? আমাকে আপনি তুমি বলবেন। শুনুন মামুনি, আপনাকে কেন মামুনি ডাকি জানেন? আপনি দেখতে অবিকল আমার মায়ের মতো। মাকে যদিও হারিয়েছি কয়েক বছর আগে, ফেসবুকে আপনার ছবি দেখে আমি চমকে উঠেছি। আমার মা এলো কিভাবে? আপনি আমার মা। মাকে তো আমি তুমি বলিনি কখনো, মাকে আমি আপনি ডেকেছি তো, তাই আপনাকে আমি আপনি ডাকি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। গুড। আচ্ছা মামুনি, আপনার পিতার নাম কি? আদনান আহমেদ। গুড। মামুনি, আপনারা কয় ভাই বোন? আঙ্কেল, আমি নকশি, আর আমার একটা ভাই, ওর নাম রিদম। রিদম, সুন্দর নাম। আপনার নামটাও সুন্দর। কে রেখেছে নামগুলো? আমার মা। আপনার মা নিশ্চয়ই আপনাকে খুব আদর করে। ভীষণ। জানেন, আমি এখন কলেজে পড়ি, অথচ মা চান স্কুলের মতো করে আমাকে কলেজে দিয়ে আসবেন, নিয়ে আসবেন, মানে পাহারা দেবেন। আমি যে বড় হয়েছি মা মানতেই চায় না, সব সময় আমাকে নিয়ে একটা টেনশনে থাকে। মা জানেন মেয়ে কোথা থেকে এসেছে, কোথায় ঠিকানা। মধুর মতো সুন্দর মেয়েকে নিয়ে মায়ের তো দুশ্চিন্তা হবেই। ঠিক বলেছেন, মাই জানেন সন্তানের সকল ঠিকানা। মামনি, আপনার পুরো খোকার একটা আবদার আছে, রাখবেন? কি বলুন তো? আপনি আমার মা, আমি আপনার পুত্র। মা ছেলের একদিন দেখা হলে কেমন হয়? দেখা হলে নিশ্চয়ই ভালো লাগবে আমার, কিন্তু সম্ভব না। কেন মামনি, সম্ভব না কেন? আমাকে বিশ্বাস করেন না? আঙ্কেল, বিষয়টা বিশ্বাসের না, বিষয়টা পরিস্থিতির। আমার মা কলেজ থেকে ফিরতে দেরি করলে খুব টেনশনে থাকে। এক কাজ করেন, আপনি আমাদের বাসায় আসুন, মা বাবা খুব খুশি হবেন। না 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 মামনি, এই ঘটনা কেবল আপনার সঙ্গে আমার, মা এবং পুত্রের মধ্যে। কোনো তৃতীয় জন চাই না। যদি আপনি আসতে না চান, আসবেন না। বিশ্বাস ও ভালোবাসার সম্পর্কে তৃতীয় পক্ষ থাকলে অনেক প্রশ্ন তৈরি করে অকারণে। ঠিক আছে মামনি, আপনি ভালো থাকবেন। একটা দুঃখ রইল, মা ছেলেকে বিশ্বাস করলো না। ওকে। ভদ্রলোক হঠাৎ মোবাইল বন্ধ করে দেয়, আমাকে একটা শব্দ উচ্চারণের সুযোগ পর্যন্ত দিল না। আমার মনটা খুব খারাপ উৎপল। ফেসবুকে যোগাযোগ কর। কেমনে করব? সেই থেকে আমার পুত্রের ফেসবুক বন্ধ, যোগাযোগের কোনো সূত্র নেই। মানুষটার জন্য আমার ভীষণ খারাপ লাগছে। আমার মনে হয় পেয়ার মাহমুদ সাহেব কোনো হাত পেতেছেন। মানে? তোর বাপ শিল্পপতি, টাকা পয়সার মালিক,
ওই লোকটা যে তোকে মামনি ডেকে পাগল করেছে, সেই লোকটা পিয়ার মাহমুদ কোনো জাল পেতেছে। কোনোভাবে তোকে জালে আটকাতে পারলেই টাকা। তুই জীবনেও মানুষ হবি না উৎপল। সব সময় মানুষকে সন্দেহ করা তোর একটা বাতিক। আমি তো ফেসবুকে ওনার সম্পর্কে ঘাটলাম, দেশ বিদেশের বিখ্যাত মানুষদের সঙ্গে ছবি আছে। কথায় এত আন্তরিক একটা মানুষ এত খারাপ হতে পারে না। একজন মানুষের সঙ্গে ফেসবুকে আলাপ হলেই, মিষ্টি করে মামনি ডাকলেই ভালো আর বিশ্বাসী মানুষ হয় না। আর এইসব মানুষদের হাতেই সমাজের নিরীহ মানুষের ক্ষতি হয় বেশি। তুই চাচ্ছিস আমি পিয়ার আঙ্কেলের সঙ্গে দেখা করব না? ইয়েস, দেখা করবি না। কিন্তু আমার যে দেখা করতে ভীষণ ইচ্ছে করছে। কেন? তোর জ্ঞান অনুসারে আমার বড় জানতে ইচ্ছে করছে পিয়ার আঙ্কেল মানুষটা কতটা খারাপ। আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। আমি মনে করি না কাজটা ঠিক হবে, অন্তত একা একা। চ্যালেঞ্জ নিলে একাই নিতে হয়, এবং আমি একাই নেব। চ্যালেঞ্জ নেওয়া ভালো। মা নকশি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কিন্তু তোমার খবর কি বাবা? আমার খবর খুব ভালো খবর। ব্যবসা ভালো চলছে। অস্ট্রেলিয়া একটা শিপমেন্ট হলো গতকাল। কিন্তু তোমার খবর কি মা? তোমাকে পাঠিয়েছে আমার কাছে তোমার স্ত্রী, আমার জননী না? কেন, আমি আসতে পারি না আমার মেয়ের কাছে? নিশ্চয়ই আসতে পারো, কিন্তু আমার এখন মনে হচ্ছে তোমাকে পাঠিয়েছেন তিনি। যাক, বলো কেন পাঠিয়েছেন তিনি? ওসব কথা থাক না, বলো পড়াশোনার খবর কি? পরীক্ষা তো সামনে। বাবা, আসল প্রশ্নটা করো, যেটা করতে এসেছো। ইয়ে, তুমি নাকি আজকাল ফেসবুকে সময় দিচ্ছ বেশি? হ্যাঁ, কারণ ফেসবুকে আমাদের গ্রুপ স্টাডি হয়, সেই গ্রুপের সঙ্গে আমাদের স্যাররাও থাকে। আমি ব্যাপারটা মাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, দেখিয়েছি, কিন্তু মা আমাকে অকারণে সন্দেহ করে। আমি সত্যি ফেড আপ। পাশের বাসার একটা মেয়ে ফেসবুকের কারণে সুইসাইড করলো। হ্যাঁ করেছে, কারণ মেয়েটি ভুল করেছে, কিন্তু আমি তো কোনো ভুল করছি না। আমি আমার লাইনে ঠিকই আছি বাবা। শুধু শুধু আমার বিরুদ্ধে অভিযোগ আনলে আমার খুব খারাপ লাগে। আসলে তোমার মার তুমি আর তোমার ভাই ছাড়া তো কেউ নেই। অবাক ঘটনা, মাকে আমরা কম ভালোবাসি? কেবল মায়ের অযথা সন্দেহের কারণে যত ঝামেলা ঘটছে। তবুও মায়ের সঙ্গে একটু ভেবেচিন্তে ব্যবহার করা ভালো। তুমি একতরফাভাবে মায়ের পক্ষ নিচ্ছ। ঠিক আছে, তোমার পরামর্শ আমার মনে থাকবে বাবা। থ্যাংক ইউ মাই সুইট বেবি। মোস্ট ওয়েলকাম বাবা। নকশি, আমরা এই কলেজের সবাই পিকনিকে যাব এই মাসের 25 তারিখে। কুয়াকাটায় যাব। খুব সুন্দর সি বিচ। একটা মজার জিনিস আছে সেখানে, পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়। শুধু কুয়াকাটায় আর জাপানের টোকিওতে একই জায়গায় দাঁড়িয়ে দেখবে সূর্য পূর্ব দিকে উঠছে, আর একই জায়গায় সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। পূর্ব পশ্চিম একই স্থানে দেখা যায়। তাই? জনপ্রতি 1000 টাকা। বাসে যাব আমরা। উৎপল, কি নকশি, কিছু বলবে? অনেক দিন হয় তোমার কণ্ঠে কবিতা শুনি না, একটা কবিতা শোনাও না। ও এই কথা, বেশ। কোন কবিতা শুনতে চাও? কেউ কথা রাখিনি। সুনীলদার কবিতা? বেশ, পড়ছি। তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা কেটে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা ওই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি।
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবুও কথা রাখিনি বরুণা, এখনো কেবল তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। তোমার কণ্ঠে একটা মাদকতা আছে, অপূর্ব কণ্ঠ তোমার। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তাই তো শুনতে চাই। জানো, এখনো কবিতাগুলো পড়লে শরীর শিউরে ওঠে, মনটা ভারী হয়ে যায়। তবে কথায় আছে, পৃথিবীতে যেখানেই যুদ্ধ লাগুক, জিতবে রুশ আর মার্কিনীরা। তবুও যুদ্ধ হবে যুদ্ধকে রুখবার জন্য। সাথী, চলো ক্লাসে যাই। স্যার মনে হয় ক্লাসে চলে এসেছেন। নিশ্চয়ই আমি আমার মামুনিকে বিপদে ফেলব না। বসো তুমি, আমি 10-15 মিনিটেই আমার গল্প। না না, গল্প নয়, আমি ঠিক বলছি? আমার দিকে অবিশ্বাস। চেষ্টা করবেন না, আপনি জানেন না আমার বাবা কত পাওয়ারফুল মানুষ। আমি শুধু এসেছি একটা বিষয় জানতে, আমার মাকে আপনি কিভাবে চেনেন? আমি এত সব জানি কি করি? নিশ্চয়ই তোমার মনে কঠিন প্রশ্ন জেগেছে। আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব। আগে আমার ঘটনাটা তোমাকে শোনাই। আমার গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুরে, উজানগাঁও গ্রামে। আমরা 2 ভাই, 1 বোন। বড় বোন বিয়ে হয়ে গেছে দুবাই প্রবাসী এহসান আলীর সঙ্গে। দুলাভাইয়ের হাত ধরে আমার বড় ভাই জুয়েল চলে যায় দুবাই। জুয়েল ভাই ওখানে একটা গোল্ডের দোকানে সেলসম্যানের চাকরি নেয়। এসব বলছি প্রায় 25-30 বছর আগের ঘটনা। সেই সময়ে সব কিছু সহজ ছিল। বছর 3 চাকরি করার পর জুয়েল ভাই নিজেই একটা শাকসবজির দোকান দেয়। বাংলাদেশ থেকে শাকসবজি দিয়ে বিক্রি করত। ওদেশে চাকরিরত বাঙালি ভাইয়েরা দোকানের ক্রেতা। দুবাইয়ের লোকজনও কিন্তু বেশ ভালোই চলছিল সব কিছু। আমি জগন্নাথ কলেজে পড়ছি আর শখের ফটোগ্রাফি করছি। এই পড়ার সময় দেখা হয় এক মেয়ের সঙ্গে, যাকে প্রথম দেখাই আমি ভালোবাসি। নাম সুরাইয়া আক্তার। পরে জগন্নাথে বাবা সচিবালয়ে মাঝারি মানের চাকরি করে, আজিমপুরের স্টাফ কোয়ার্টারে থাকে। সত্যি বলতে কি, আমার প্রতি সুরাইয়ার কোনো আগ্রহ ছিল না। ও ভয়ানক সুন্দরী, অনেক ছেলে সুরাইয়াকে পছন্দ করে। কিন্তু আমি নাছোড় বান্দা একদিন আজিমপুর ওদের বাসায় গিয়ে সরাসরি প্রস্তাব দিলাম। আমি সেই সময় স্টাইলিস্ট ছিলাম। বাবা মারা গেছেন, মোটামুটি ভালো সম্পত্তির মালিক আমি। ভাইয়াও মাঝে মাঝে টাকা পাঠায়, দামি বাইক চালাই।
পুরনো ঢাকায় 3 রুমের বাসা নিয়ে থাকি। 2 রুমে থাকে 7-8 জন। আমার রুমে আমি একা। 2-1টা পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজও করেছি। সুরাইয়ার বাবা আমজাদ সাহেব বললেন, আমার মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করা চলবে না, বিয়ে করতে চাইলে গার্ডিয়ান নিয়ে এসো। জুয়েল ভাই আর আমার দুলা ভাই আমার গার্ডিয়ান, সব জানালাম ওদের। 1 মাস পর দুবাই থেকে এসে আমাদের বিয়ের ব্যবস্থা করলো। ইতিমধ্যে আমার জিওগ্রাফিতে মাস্টার্স শেষ। একটা জাতীয় দৈনিকে ঢুকেছি, ভালো বেতন, দিন চলছে হাওয়ায় হাওয়ায়। বিয়ের 1 বছরের মধ্যে আমার স্ত্রী সুরায়ার পেটে সন্তান এলো। আমার জগৎ আলোয় আলোয় ভরে উঠল। একই সঙ্গে একটা ভয়াল দুর্ঘটনাও ঘটল। দুবাইয়ের রোড অ্যাক্সিডেন্টে জুয়েল ভাই মারা গেলেন। জুয়েল ভাইয়ের 3টে সন্তান, বড়টা মেয়ে লাবণী, পরে মাত্র 5-এ। বাকি দুটোর অবস্থা তো আরো সঙ্গীন। আমি পড়লাম উভয় সংকটে। অনেক ভেবে সুরায়ের সঙ্গে পরামর্শ করে চাকরিটা ছেড়ে দিলাম। কারণ দুবাইয়ে জুয়েল ভাইয়ের দোকানটা চালালে অনেক বেশি আয় করতে পারবো, আর ভাইয়ের পরিবারের প্রতি আমি দায়ও পালন করতে পারবো। তোমাকে বলতে ভুলে গেছি জুই, ততদিনে সুরায়ার কোল জুড়ে আমার মেয়ে মৌরি, জুই, পদ্ম, নীলা, টিপটিপ, আদুরি, কঙ্কাবতী। মানে আমার মেয়েকে আমি প্রতিদিন নতুন নতুন নামে ডাকতাম। একতাল পুতুলের মতো মেয়ে, কি ডাগর চোখ, কি মসৃণ তুলতুলে ওর শরীর। আমি রুমে ঢুকলেই মেয়ে মৌরি বা জুই বা কাটুস আমার দিকে মাথা ঘুরিয়ে তাকায়। ওকে কোলে নিলে খিলখিল হাসিতে ফেটে পড়ে। আমার ছোট বাসায় 1 বছরের মেয়ে আসমানের চাঁদ হয়ে
কবির উদ্দিন আহমেদ। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি